ওকে। ওকে। জি। আচ্ছা, এখানে আমাদের আমরা হচ্ছে রিয়েক্টের যদি ধরেন রিয়েক্টের ফুল জার্নিটা আপনার হচ্ছে করতে করতে শিখতে হবে আর কি। আপনারা যতটা প্রজেক্ট করবেন, যত ধরেন এক একটা প্রজেক্টের এক একটা কন্ডিশনালি আপনার থাকে, সাবজেক্ট থাকে যে উম, আচ্ছা, তো রিয়েক্টের এখন কারেন্ট ভার্সনটা হচ্ছে কত? রিয়েক্ট সেট আপ দিতে পারেন আপনারা সবাই? ধরেন জি। রিয়েক্ট জি ইনস্টল ভাইয়া। করা। আচ্ছা, তো যেহেতু আপনারা এটা পারেন, তাহলে আমি আমার কারেন্ট একটা প্রজেক্ট থেকে আমি হচ্ছে দেখাই কিছু। আমি তো স্যার, আমার আসলে ল্যাপটপেই প্রবলেম। আমি একটু সময় নিচ্ছি, একটু সরি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, রিয়েক্টে যখন আমরা কাজ করি, রিয়েক্টে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমি আজকে হচ্ছে ওই টপিক কোনোটাতে এখন আমি মডিউলে আজকে মানে আমরা একটু আজকে পরিচিতি হয়নি যে জি, আসলে সেটাই বিষয়টা ভালো কি। ভাইয়া, জাস্ট আপনি হ্যাঁ হ্যাঁ, রিয়েক্টের আমি বেসিক নলেজ গুলো দিয়ে দেন। জি। সো আমি যদি এখন রিয়েক্টের ডকুমেন্টেশনটা ওপেন করি, তো রিয়েক্ট যদি আমরা সেট আপ করি, তো সেট আপ করতে গেলে আমরা হচ্ছে ভিট দিয়ে হচ্ছে সেট আপ করতে পারি। তো ভিট দিয়ে সেট আপ করার পর যদি আমাদের রিয়েক্ট বর্তমান যে ভার্সন গুলা, ওগুলো আমরা যদি ভিট দিয়ে দেই, তাহলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে সবার। পিসিতে তো নোড ইনস্টল করা আছে, রাইট? জি ভাই, আছে। জি আমি এটা আচ্ছা আচ্ছা, রিয়েক্টের ফোল্ডার স্ট্রাকচার ধরেন আমি আহ, যদি ভিট দিয়ে আমি যদি প্রজেক্ট ইনস্টলেশনে যাই, তো সেই ক্ষেত্রে আমি চাইলে আমার হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডার স্ট্রাকচার গুলো এক একজনে এক একটা স্ট্রাকচার ফলো করে। তো আমি অলওয়েজ ফলো করি হচ্ছে এই যে কম্পোনেন্টস। অনেকে কি করে এটার মধ্যে আবার ইউআই একটা ফোল্ডার এরকম করে শুরু করে। তো এখন আমি মিলিটারি অবস্থায় না। আমি আমার একটা অফ করে দিই। ভাই আপনি নতুন একটা ফোল্ডার নিয়ে দেখেন। আমি কি একদম ফুল সেট আপ থেকে দেখাবো? জি দেখেন, আমরা জানি তবু আপনি দেখেন প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, যেহেতু এই ধরেন যে রিয়াক্ট কে কখনো করে নাই এই হিসাবে শুরু করলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে। আমার পিসিটা স্লো হয়ে গেছে আসলে। এই 24 ঘন্টা চলতেই থাকে, চলতেই থাকে। আচ্ছা, তো এখন আমরা ভিট দিয়ে হচ্ছে আমরা রিয়াক্ট ইনস্টল করব। তো ভিট দিয়ে যখন ইনস্টল করব, তো সেটার হচ্ছে কমান্ড হচ্ছে আগে আমরা npx create, তারপরে অ্যাপের নাম, ওইভাবে আমরা ইনস্টল করতাম। ভাই আপনার পরে স্ক্রিনটা মনে হয় বন্ধ হয়ে গেছে, দেখা যায় না। আচ্ছা দেখো, হচ্ছে চালিয়ে রাখুন। এখন দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি ভাই জি এখন দেখা। ভাই। জি ভাইয়া। আচ্ছা,
আচ্ছা আমরা recommendation করবো। আচ্ছা, সবাই কি হচ্ছে ঢাকাতেই থাকেন? বিভিন্ন জেলা থেকে আছে ভাই। ভাই আমি থাকি ভাই ঢাকা। ভাই আমি নারায়ণগঞ্জ থাকি। আমিও থাকি। আমি চাঁদপুর থাকি ভাই, ঢাকায় এখন আর থাকি না। আচ্ছা ঢাকা হচ্ছে অনিরাপদ শহর। আচ্ছা, আগে হচ্ছে ধরেন আমি চাইলে আমি যদি রিয়াক্ট ডকুমেন্টেশনটা ফলো করি, সো আমি ইনস্টলেশন কিন্তু আমি এই ওয়েতেও করতে পারি, আর হচ্ছে আমি ভিট দিয়েও করতে পারি। সো ভিট দিয়ে একটা ইজি হচ্ছে যে আমি নিজের ধরেন যখন আমি কমান্ড লাইনটা আমি রান করব, তখন আমি চাইলে রিয়েক্টেও করতে পারি। আমি যদি অন্যান্য স্ট্যাক যেগুলা মানে হচ্ছে আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করব, তো টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে গেলে আমি তখন ওখান থেকেই পেয়ে যাব যে আসলে কিভাবে কি করে। তো আমি কিভাবে করি, এই যে আমার হচ্ছে আমি সাপোজ আমি ডেস্কটপে আমি যদি একটা রিয়েক্ট প্রজেক্ট ওপেন করি, তো আমি একটা কমান্ড লাইন দিই। কমান্ড লাইন থেকে যেমন আমার এখানে যদি আমি এলএস দিই, এই কমান্ড লাইন গুলো জানেন যে আমি এলএস দিলাম মানে আমার লিস্ট আমার এই ডেস্কটপে ফোল্ডারে কিছু নাই। কি ভাই? আমি যদি রান ক্রিয়েট বিট, আমি যে কমান্ডটা রান করি, তো সে আমাকে কমান্ড লাইনটা আপনারা হচ্ছে ডকুমেন্টেশনে গেলেই পাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিটের ডকুমেন্টেশনে গেলেই পাবেন। সো আমি চাইলে একটা প্রজেক্টের, যেমন আমাদের প্রজেক্টের নাম দিই রিয়াক্ট ক্লাস 1। তো এখন আমরা ইচ্ছে করলে এখান থেকে আমরা চুজ করতে পারি আসলে রিয়াক্টে বা প্রি রিয়াক্ট হচ্ছে রিয়াক্টেরই আরেকটা ভার্সন। তো আমি রিয়াক্ট চুজ করবো, যে আমি রিয়াক্টে যেহেতু কাজ করবো রিয়াক্টে চুজ করবো। তারপর এখন আমি এখান থেকে যদি টাইপ স্ক্রিপ্ট ইউজ করি, টাইপ স্ক্রিপ্ট সিলেক্ট করবো। সো আমি ডিরেক্টলি যেহেতু জাভা স্ক্রিপ্টে কাজ করব, তো আমি জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে এন্টার দিচ্ছি। তো এন্টার দিলে সে আমাকে বলতেছে যে সিডি করে এই ফোল্ডারে যাও, সিডি করে কন্টেন্ট ডিরেক্টরি। আচ্ছা, সিডি করে আমি এই ডিরেক্টরিতে গেলাম, এই ফোল্ডারে গেলাম। তো ফোল্ডারে যাওয়ার পরে আমি যদি এলএস দেই, যে আমার ফোল্ডারে এখন কিন্তু কি আছে, রিয়াক্টের যে ফোল্ডার গুলো, মানে রিয়াক্টের থেকে ডিক্লেয়ার করা যে ফোল্ডার গুলো, সেই ফোল্ডার গুলো শুধু সে আমাকে ইনিশিয়ালি দিচ্ছে। সো আমি কি এই প্রজেক্টটা এখন রান করতে পারবো? কেউ কি আমাকে বলতে পারেন যে আমি এই প্রজেক্টটা এখন রান করলে আমাকে কি রোড দিতে পারে? কারো কি আইডিয়া ইনস্টল আছে? করতে হবে আগে ভাই, জি, ইনস্টল করতে হবে না? হ্যাঁ, কি ইনস্টল করবো? এনপিএম ডিপ। npm না, এখন আমি ইনস্টল করব হচ্ছে আমি যখন এখানে ইনস্টল দিব, আমি চাইলে হচ্ছে ইয়ার্ন দিয়েও করতে পারি, এনপিএম দিয়েও করতে পারি। সো আমি ইয়ার্নটা বেশি আপনার হচ্ছে ইনস্টলেশনের জন্য পারফেক্ট। সো আমি এখন আমার প্যাকেজ ডট জেসন এই একটা ফাইল আছে, ওকে। সো প্যাকেজ ডট জেসনের ভিতরে আপনি এই প্রজেক্টের ভিতরে যা যা ইনিশিয়ালি রিয়েক্টের দিক থেকে দিচ্ছে, তো সেইগুলা আমি একটা নোড মডিউল ইনস্টল দিব। কি দিব? নোড মডিউল। ঠিক আছে, তো যখন আমি এখানে, সে আমাকে বলে দিচ্ছে যে ইয়ার্ন কমান্ডো বা ইয়ার্ন ইনস্টল, ইয়ার্ন ডেভ দিলে হচ্ছে এটা রান হবে। যদি আমি ইয়ার্ন কমান্ড দেই, দিলাম, দেওয়ার পরে সে এখন প্যাকেজ ডট জেসনের এই ফাইলটার থ্রুতে সে আমাকে নোড মডিউলস হচ্ছে ইনস্টল করে দিবে। এই নোড মডিউলস যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রজেক্ট রান করতে পারবো না। আর আমরা যখন একটা রিয়েক্ট প্রজেক্ট, আমি ইনস্টলেশনের মধ্যে কিছু কথা বলতেছি, যে এখানে একটা ডট গিট ইগনোর একটা ফোল্ডার ফাইল আছে, রাইট? সো গিট ইগনোর আমাকে কি করে, যখন আমরা এই নোড মডিউলটা ইনস্টল হবে, এই নোড মডিউলের ফাইল কিন্তু অনেক বড়, অনেক লার্জ সাইজ। ধরেন আমরা রিয়েক্ট প্রজেক্ট করার সময় বিভিন্ন হচ্ছে প্যাকেজ ইনস্টল করি, যেমন আমরা এই যে এখানে আছে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করব, তারপরে আহ, ধরেন জিস্যাপ। জিস্যাপ জানেন জিস্যাপ কি? জিস্যাপ হচ্ছে আপনার অ্যানিমেশন নিয়ে কাজ করে যেগুলা। সো বিভিন্ন প্যাকেজ আমরা নোড মডিউল এখানে পাবো, যখন যখন আমি ইনস্টল দিব তখন সেটা নিবে। তো নেয়ার পরে আমি এই যে দেখেন এলএস দিই, এই যে দেখেন সে আমাদেরকে একটা নোড মডিউলস ক্রিয়েট করে দিছে। সো নোড মডিউল কাকে ফলো করে? এই যে প্যাকেজ ডট জেসন কে ফলো করে। এখন আমি যদি এই ফোল্ডারটাকে ওপেন করি, কোড স্পেস ডট, মানে আমি কমান্ড লাইন দিয়ে হচ্ছে জিনিসটা ওপেন করলাম। তো কমান্ড লাইন দিয়ে যখন ওপেন করছি, আমার হচ্ছে
এই যে প্রজেক্টটা ওপেন হয়েছে। তো এখন আমার এই প্রজেক্টটাকে বুঝতে হবে, যে এই ফোল্ডার স্ট্রাকচার গুলোকে বুঝতে হবে। তো ফোল্ডার স্ট্রাকচারে প্রথমে আছে হচ্ছে নোড মডিউলস। তো নোড মডিউলস এ দেখেন অনেক 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 ফাইলস। তো এই ফাইলস গুলো হচ্ছে ডিফল্ট কিছু আসে রিয়েক্টের দিক থেকে, আবার কিছু আমি চাইলে যে প্যাকেজ ডট জেসন, এখান থেকে আমি হচ্ছে এই যে ওরা যে প্যাকেজ, আমি যদি কোনো একটা এই যে রিয়াক্ট ডোম সে ইনস্টল করছে, তারপর রিয়াক্ট ইনস্টল করছে, এখানে আরো যা যা লাগে প্লাগইন রিয়েক্টর, তো ইনিশিয়ালি কিন্তু আপনারা পাবেন এগুলোই। তো আর এখানে হচ্ছে সোর্স ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেটস আছে। তো অ্যাসেটস এর মধ্যে আমি আমার কি রাখবো, আমার ইমেজেস গুলো রাখবো, যে আমার প্রজেক্টে কি কি ইমেজ আর থাকবে, স্ট্যাটিক লোগো, ফ্যাব আইকন, এগুলো আমরা ইয়েতে রাখবো, অ্যাসেটস এ রাখবো। আর অ্যাপ ডট জেএস এটা একটা কমন ফাইল, যেটা হচ্ছে অনেকে ইউজ করে, যে গ্লোবালি হচ্ছে সিএসএস ডিক্লেয়ার করে। যেমন আমরা সিএসএস এর মধ্যে এইচটিএমএল সিএসএস যখন করি, তখন আমরা হচ্ছে এরকম দেই না যে আমাদের মার্জিন 0, প্যাডিং 0, মানে রুট একটা সিএসএস ফাইল, আর বক্স সাইজিং, বর্ডার বক্স। তো এই ধরনের সিএসএস গুলো, গ্লোবাল সিএসএস গুলো আমরা এখানে দিতে পারি। আবার চাইলে আমি যদি এখানে ইন্ডেক্স ডট সিএসএস একটা ফাইল দেখলাম, এখানেও এটাও কিন্তু গ্লোবালি ডিক্লেয়ার করা। তো সবকিছুর হচ্ছে ফাইনালি হচ্ছে অ্যাপ ডট সিএসএস, এটা থেকে আমার অ্যাপ জেএসএক্স এটা কানেক্টেড। ঠিক আছে। সাপোজ আমি যদি একটা বুটস্ট্র্যাপ রিঅ্যাক্টের জন্য যে বুটস্ট্র্যাপ ডিক্লেয়ার করা সেই প্যাকেজটা যদি আমি ইনস্টল করি, তো সেটার সিএসএস ফাইলটা আমি কোথায় ডিক্লেয়ার করব? সেটার সিএসএস ফাইলটা আমরা এই যে মেন ডট জেএসএস, যখন আমি এটা নিয়ে কাজ করব তখন, তো এখানে আহ আচ্ছা অ্যাপ ডট জেএস আমি যখন এখন প্রজেক্টটা যদি রান করি, প্রজেক্টটা আমি কয়েকভাবে রান করতে পারি। ইয়ার্ন ডেভ দিয়েও রান করতে পারি, আবার ইয়ার্ন রান ডেভ দিয়েও রান করতে পারি। ঠিক আছে। তো এখন আচ্ছা, এরপরে দেখেন এই যে এই মেইন ফাইলটা কি, মেইন ফাইলটা হচ্ছে এই মেইন ফাইল থেকে আমার এই যে ইন্ডেক্স এই অ্যাপ ডট জেএসএক্স টা কোথায় ডিক্লেয়ার করা, আমার মেইন ডট জেএসএক্স এ ডিক্লেয়ার করা। আবার এখানে দেখেন স্ট্রিক্ট মোড দিয়ে র্যাপ করা আছে এটা। তো স্ট্রিক্ট মোড দিয়ে র্যাপ করা কেন? কারণ এই স্ট্রিক্ট মোড হচ্ছে আপনার ডেপ্লয়মেন্টে গেলে আপনার স্ট্রিক্ট মোড হচ্ছে, আপনারা যখন রিয়েক্টে কোনো কিছু কনসোল করবেন, সবাই তো কনসোল বোঝেন, যে আমরা কনসোল লগ দিয়ে কি দেখি। তো কনসোল লগ দেখবেন যে দুবার কল হয় টার্মিনালের মধ্যে, মানে ব্রাউজারের যে কনসোল লগ আছে, সেটার একটা কারণ হচ্ছে যে স্ট্রিক্ট মোড হচ্ছে আপনার দুইবার, একবার হচ্ছে আপনার ওই প্রজেক্টের থেকে কল হবে, আর একবার হচ্ছে আপনার স্ট্রিক্ট মোড থেকে দুইবার কল হয়। প্রোডাকশনে গেলে আবার এটা হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আসি ডট গিট ইগনোর। তো গিট ইগনোরে আমরা কি কি রাখতেছি, যে আমাদের হচ্ছে গিটে যখন আমাদের প্রজেক্ট ফাইলগুলো পুশ করব, তখন আমরা কোন কোন বিষয়গুলো আমরা গিটে পাঠাবো না, সেগুলো হচ্ছে এখানে ডিক্লেয়ার করা। যেমন নোড মডিউলস, এত বড় ফাইল অবশ্যই আমি গিটে দিব না। আর হচ্ছে এখানে ডিফল্ট যেগুলা আপনার ইন ফিউচার এখানে আপনারা ডাটা ম্যাপ করে আনার জন্য সাপোজ একটা এপিআই কল করবেন, সো এপিআই এর কিছু কিছু বিষয় আছে যেগুলো গিটে পুশ করা যায় না, সেগুলো আপনি এখানে ইগনোর করে দিতে পারেন। আর ESLint ডট কনফিগ, ESLint আমাকে কি দেয়, আমাকে রিঅ্যাক্টে কাজ করার জন্য গুড প্র্যাকটিসেস গুলো সে আমাকে অ্যালার্ট দেয়, যে আমার যে কোড স্ট্রাকচার সেখানে ভুল হতে পারে, আমার হচ্ছে কম্পোনেন্ট স্ট্রাকচার সেখানে ভুল হতে পারে। সো ESLint হচ্ছে আমাকে সেগুলোর ইরর আমার কাছে শো করে। আর index.html এর কি করে, যেহেতু ইন যেহেতু রিয়েক্ট হচ্ছে একটি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সো রিয়েক্ট ডিফল্ট ভাবে ভার্চুয়াল ডোম ডম বলে এটাকে। আমরা যেটা HTML CSS দিয়ে আমরা যে কাজ করি, ওইটা একটা ডম। আর সেই ডমটাকে হচ্ছে রিয়েক্ট ভার্চুয়ালি ইউজ করে, যে সে হচ্ছে বিভিন্ন জিনিসের সাপোজ আমি যখন রিউজেবল কম্পোনেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো তখন আপনি বুঝবেন। তো আলটিমেটলি আমি এখানে যাই জেএসএক্স লিখি না কেন, এখানে আমরা এই যে ডিপ দেখতেছি, এই ট্যাগ দেখতেছি, তারপর বাটন দেখতেছি, এগুলা কিন্তু কোনোটাই HTML ট্যাগ না, এগুলা সবই হচ্ছে জেএসএক্স। যে আমাদের এই যে ভার্চুয়াল ডমের ভিতরে, এই জেএসএক্স এর ভিতরে, মানে যেভাবে
আপনার রেগুলার ডিক্লেয়ার করা, ওখানে HTML লেখা, বাট ওখানে যে নাম দিয়ে ডিক্লেয়ার করা যে জিনিসটা এখানে আমরা সেম HTML এর মতোই ডিক্লেয়ার করতে পারতেছি। যেমন H1, এটা হচ্ছে এক একটা JSX। ঠিক আছে, আমার বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি আসলে আজকে ফার্স্ট তো কিছু বুঝতে পারতেছি না, এই জন্য একটু ফোল্ডার গুলা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এখন এখানে একটা আইডিয়া আছে, যেমন আমাদের যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সো আমরা রিয়েক্ট কিন্তু এসিওর জন্য ভালো না। যে আমরা যদি কোনো প্রজেক্ট এসিও 100% এসিও নিয়ে কাজ করবে, বা গুগল হচ্ছে র্যাঙ্কিং, মানে এসিওর জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার নেক্সট জেস, কারণ ওইটা সার্ভার সাইড রেন্ডার করে, সার্ভার সাইড। আর রিয়েক্ট হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড রেন্ডার করে। সো দ্যাটস ওয়াই আমি ওখানে যতগুলোই জেএসএক্স লিখি না কেন, বা যতগুলো এই HTML ট্যাগের মতো যে জেএসএক্স গুলো আছে, সে কি করে ডম ম্যানিপুলেশনের অ্যাপেন্ড করছেন? কেউ অ্যাপেন্ড নিয়ে কাজ করছেন? দেখাইছিল মনে হয় ভাই, আপনি যে টার্মটা বলতেছেন। আচ্ছা, অ্যাপেন্ড বলতে কি, সাপোজ আমি এখানে সাপোজ ওখান থেকে একটা H1 ট্যাগ আমি যদি লিখি, তো এই H1 ট্যাগটা কি করতেছে, এই যে এখানকার যে রুট আইডি, ওইটার ভিতরে সে ওই যে ভার্চুয়াল ডম এর সাহায্যে এখানে ঢুকাই দেয়, অ্যাপেন্ড করে দেয়। একটা এলিমেন্টের প্যাডের ভিতরে আরেকটা এলিমেন্ট ঢুকাই দিতেছে। ঠিক মানে আছে, ভাই প্যারেন্ট এলিমেন্টের ভেতরে একটা বাচ্চা হ্যাঁ, মানে চাইল্ড এলিমেন্ট দিয়ে দিল আর কি, নাকি? হ্যাঁ, মানে আমি ওইটাতে অ্যাপেন্ড করলাম, যে ওইটার প্যাডের ভিতরে আমি এটা ঢুকিয়ে দিলাম, তখন ওইটা আমার ডিভ এরিয়ার মধ্যেই থাকবে। তো এটাকে বলে অ্যাপেন্ড। সো রিঅ্যাক্ট আলটিমেটলি সেই কাজটাই করে, যে আপনাকে এখানে আমরা যাই লিখি, ফুল প্রজেক্টে যাই লিখি, আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে সে আলটিমেটলি আইডি রুটের মধ্যেই ঢুকেছে। ঠিক আছে, তো এটা যদি আমি আমি এটাকে রান করি, আমরা রান করতে পারি কয়টা ওয়েতে, ইয়ান ডেভ দিয়েও রান করতে পারি, বা ইয়ান রান ডেভ দিয়েও রান করতে পারি। তো এখন সে আমাকে কত পোর্টে এই সে প্রজেক্টটা রান করতেছে 1573। এখন আমি যদি এটাকে রান করি, রান করার পরে এখন এটা ভেঙে গেল কেন? কারণ হচ্ছে আমি একটা স্টাইল ডিলিট করে দিছি, রাইট? এটা মনে আছে আপনাদের? এই যে আমি এখান থেকে FJS এর স্টাইলটা, আমি যদি এটাও রিমুভ করে দিই, তাহলে আলটিমেটলি আমাকে কন্টেন্ট ছাড়া কিছুই দেখাবে না। তো এই কন্টেন্ট গুলো কিসের ভিতরে আছে আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি যদি বড় করি, এই যে দেখেন, দেখছেন? এই যে রুট আইডি, আইডি কি, রুট, সবকিছু আমি যা লিখতেছি সবকিছু সে এই আইডির ভিতরে ঢুকাইতেছে। আমরা যেমন বডি ট্যাগের ভিতরে সবকিছু রাখি, সে বডির পরে আরেকটা ট্যাগ ক্রিয়েট, ওখান থেকে ক্রিয়েট করে, আর যাই যাই লিখবো সব এই রুট আইডির ভিতরে থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের সে কি করতেছে, জাস্ট আপনার আপনি যা দেখতেছেন ওখান থেকে একটা আপনি ক্লিকের মাধ্যমে, মানে রেন্ডার, যে এটা, এই যে আমার এটা দেখাচ্ছে মানে কি, এটাকে আমরা রিয়েক্টের ভাষায় বলতেছি যে এটা আমার রেন্ডার হয়েছে, আমি রেন্ডার হওয়াতে আমি এটা দেখতে পারতেছি। তো সে যেটাই রেন্ডার করে ওই ডিবের ভিতরে রুট ডিবের ভিতরে রেন্ডার করে। আর আমি এটা পুরাটা ক্লিন করি, ক্লিন করে হ্যালো লিখি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের মেন রুট রুট ডিপ। এখন যদি আমরা একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করি, যে আমরা এখানে একটা বাটন রাখবো, মানে ডিফল্ট যেটা ছিল ওইটাই যদি আমরা করতে চাই, যেমন আমি এখন একটা এক্সাম্পল দেখাই। এই যে, আচ্ছা, এগুলা না দেখালেও হবে, সমস্যা নাই। আচ্ছা, bike.config.js, এটাতে আমরা কি করি, আমরা বিভিন্ন ওইটাও যদি কোনো প্লাগইনের ইনস্টলেশন থাকে, যেমন আমরা যদি টেলউইন্ড এর নতুন যে ভার্সন, টেলউইন্ড নিয়ে কেউ কাজ করছেন? টেলউইন্ড নিয়ে? হ্যাঁ, টেলিয়ন এক ক্লাস দেখেছিল। হ্যাঁ, সো টেলউইন্ড এর কিন্তু আপনার ভিড প্রজেক্ট রান করার জন্য আপনার নতুন একটা এই কমান্ড লাইন দিছে, সেটা হচ্ছে
এটা, এই যে দেখেন সে কি করছে, এই যে এটা ইনস্টল করে আমরা টেলউইনটা ডিক্লেয়ার করতে পারি। আলটিমেটলি যে vid.config.ts মানে টাইপ স্ক্রিপ্ট, এটার ভিতরে দেখেন এই যে সেম এই ফাইলটা, কিন্তু এই ফাইলটা এই যে vid.config.js, আমরা তো টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি না, দ্যাটস ওয়াই আমরা জাভাস্ক্রিপ্টের জেএস এক্সটেনশন রাখলাম। তো এখন এই যে দেখেন ওরা কি বলছে এখানে, এই ইয়াটাকে তুমি ইম্পোর্ট করো, ইম্পোর্ট করে যে প্লাগইনের ভিতরে এই ফাংশনটা কল করে দাও। তো আমি যদি এটা ইনস্টল করে আমি এটা ইম্পোর্ট করে জাস্ট এটা প্লাগইনের ভিতরে ঢুকিয়ে দিতাম, তাহলে আমার হচ্ছে byte.config.js এই ফাইলটা কাজে লাগে, আরো অনেক কাজে লাগে। আর ইয়ার্ন লগ হচ্ছে আমরা যে ইয়ার্ন দিয়ে কাজ করতেছি, সেই ইয়ার্নের একটা প্লাগইনের একটা ফাইল, এটা অটোমেটিক জেনারেট হয়। আচ্ছা, এখন আমি একটা ফোল্ডার স্ট্রাকচার, যেমন আমরা যদি ভাইটার এই প্রজেক্টটা দেখি, হ্যাঁ, এই প্রজেক্টটা আমরা একটা রিয়েক্ট প্রজেক্ট কিভাবে চিন্তা করব, যে এই প্রজেক্টের উপরে দেখেন একটা হেডার আছে, রাইট? এই হেডারটা হচ্ছে আমাদের প্রজেক্টের কি কমন, প্রত্যেকটা পেজেই কিন্তু এটা কমন, এটা কমন না, এই যে এটা একটা কমন। তারপর হচ্ছে আমি একদম নিচে যাই, আমাদের ফুটারও একটা কমন। আমি যেই পেজে যাব আমার ফুটার আর হেডার এই দুইটা আমার মাস্ট লাগবে। সো এই দুইটাকে যদি আমি আলাদা, এই দুইটাকে আমি হেডার হিসেবে, হেডার কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি, আর ফুটারকে ফুটার কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি। তারপরে তারপরে দেখেন এখানকার একটা বাটন, আবার এখানেও বাটন, দুইটার শেপ কিন্তু সেম। শুধু আমি কি করতেছি, একটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। দুইটার শেপ যেহেতু সেম, সো আমি একটা বাটন কম্পোনেন্ট বানাবো সেম শেপের, জাস্ট হচ্ছে প্রপস পাস করবো, একটা প্রপস ড্রিলিং বলে, যে আমি ওই প্রপস এর একটা ভেরিয়েবল নাম দিয়ে আমি হয়তোবা ব্যাকগ্রাউন্ড কালারটা পাঠিয়ে দিতে পারি, বা এই আইকনটা পাঠিয়ে দিতে পারি, বা টেক্সটটা পাঠিয়ে দিতে পারি ডাইনামিক্যালি, যেটা হয়। তো আমি এই জিনিসটা যদি বানাই, তো সেই ক্ষেত্রে আমি সোর্স ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব, কম্পোনেন্টস। সো কম্পোনেন্টস এর ভিতরে আপনার চাইলে আপনার এখানে যতগুলা পেজ আছে, আপনি পেজ ওয়াইজ, যেমন গাইড, কনফিগ, প্লাগইনস, আলাদা আলাদাও ফোল্ডার করতে পারেন। আর যেগুলা প্রত্যেকটা পেজেই আছে সেগুলো আপনি রুটে রাখবেন, এই যে কম্পোনেন্টস এর রুটে। যেমন আমি যদি এখানে হেডার, আমার হেডারটা হচ্ছে, হেডারে আমরা অলওয়েজ কম্পোনেন্টের নাম কি করব, ফার্স্ট লেটারটা আপার কেসে দিব, ঠিক আছে, সেন্টেন্স কেস হবে। তো হেডার ডট জেএসএক্স, আমি জেএস দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু জেএসএক্স টা বেস্ট। আর আপনারা কি সবাই ভিএস কোড দিয়ে কাজ করেন, নাকি হচ্ছে কি অন্যান্য এডিটর দিয়ে কাজ করেন? বিএস ভিএস, ভিএস ভাই কোড। সবাই ভিএস কোড দিয়েই করে। আচ্ছা, ভিএস কোডে আপনার এই যে ES7 রিয়াক্ট রিডাক্স এই এক্সটেনশনটা আছে? জি ভাই আছে। আচ্ছা, আচ্ছা, এটা আছে। সো এখন এটা কি করে আমাকে হচ্ছে, আমি চাইলে কাস্টম ভাবে আমি লিখে নিতে পারি। সো আমি RFC এই একটা প্যাটার্ন আছে, যেটা ডিরেক্টলি ফাংশন মানে আমার কম্পোনেন্টকে এক্সপোর্ট করে, আবার RFCE এটা দিলে আবার সে আলাদা করে এক্সপোর্ট করে। So আমি চাইলে যে কোনো ওয়েতে করতে পারি। তো এটা আমার কি হচ্ছে হেডার কম্পোনেন্ট। হেডার কম্পোনেন্ট কোথায় থাকে? সবকিছু রুটে থাকে। তো আমি এখানে হেডার কম্পোনেন্ট কল করি, হেডার কম্পোনেন্ট, আমি দেখে আসছি কিনা, এই যে আমার হেডার কম্পোনেন্ট চলে এলো। So আমরা চাইলে একটু বুটস্ট্র্যাপটা এখানে ইনস্টল করতে পারি, বুটস্ট্র্যাপটা ইনস্টল করলে লুকটা ভালো আসবে। বুটস্ট্র্যাপের জন্য রিয়াক্ট বুটস্ট্র্যাপ, আচ্ছা, এখানে দিলে আমি কি করব, আমি যেহেতু ইয়ার্ন ইউজ করতেছি তাহলে আমার npm ইনস্টল লাগবে না। আমি এখানে এটা দিয়ে বিএস করে যাই, আর একটা টার্মিনাল ওপেন করলাম, করে ইয়ার্ন অ্যাড, বাস, আমি এটা ইউজ করতেছি।
এখন দেখেন বুটস্ট্র্যাপ যদি আমি ইনস্টল করতে যাই তাহলে আমার এখানে সে বলতেছে যে তুমি একটা সিএসএস ডিক্লেয়ার করো। চেষ্টা কোথায়? আবার এখানে সিডিএন দিয়েও করা যায়, কিন্তু আমরা ওইটা এই যে এই সিএসএস টা আমরা কোথায় রাখবো? আমি এর আগে বলছিলাম যে আসলে আমরা যেই বুটস্ট্র্যাপের জন্য যে সিএসএস বা বিভিন্ন এনপিএম এর জন্য আমরা যে সিএসএস ইম্পোর্ট করব সেটা কোথায় করব? main.css নো, মেইন ডট জেএসএক্স এ। কারণ এর main.js হ্যাঁ, এটা আমার কি, আমি যদি কম্পোনেন্টের ফ্লো চার্ট চিন্তা করি, প্রথমে সে আমাকে কি করতেছে, মেন আমার এটা হচ্ছে সবার প্রথম। মেনের ভিতরে আমাকে রেন্ডার করতেছে অ্যাপ অ্যাপ যে কম্পোনেন্ট, সে অ্যাপটাই কি করতেছে আমার যে আলাদা বাকি যত কম্পোনেন্ট আছে ওই অ্যাপের মধ্যে রাখতেছে। সো আমি যদি মেনের ভিতরে সবকিছু আমি ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমার এই চাইল্ড কম্পোনেন্ট যা আছে সবাই এটাই পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই এই ইম্পোর্টটা কোথায় করব? আমরা করব হচ্ছে যে মেন ডট জেএসএক্স এ। মেন ডট জেএসএক্স এ। আচ্ছা, মেন ডট জেএসএক্স এ যদি আসি, এই যে দেখেন আমার বুটস্ট্র্যাপ ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমি হেডার হেডার কম্পোনেন্ট কল করলাম, আমি আবার অ্যাপ জেএস এ চলে যাই, বাকি ফোল্ডার গুলো ক্লোজ করে দিই। এখন রুট ফোল্ডারে আমরা কি রাখি? যে রিইউজেবল কম্পোনেন্ট, রিইউজ, যেগুলা বিভিন্ন জায়গায় বারবার রিপিটেড কম্পোনেন্ট গুলো, এগুলো আমরা রুটে রাখবো। সাপোজ আমি যদি এখন হোম পেজের জন্য আমার আলাদা একটা সেকশন, যেমন আমি এটাকে আবার যদি এক্সাম্পল দেখাই, প্রজেক্টটা, এই যে এই ব্যানারটা কি সব পেজে থাকবে? এই ব্যানারটা শুধু হোম পেজে থাকবে। সো আমি এই ব্যানার কম্পোনেন্টটা কোথায় কল করব? একটা হোম নামে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারের ভিতরে ব্যানার ডট জেএসএক্স এটা রিটার্ন করব। ঠিক আছে। তো এখন এটার ভিতরে আমি যদি এই একটা টেক্সট, তারপরে এই একটা টেক্সট, এগুলা কোথায় থাকবে? এই ব্যানার কম্পোনেন্টের ভিতরেই থাকবে। তো আমি এখন এটাকে আবার আরএফসি করে ফাংশনটা ক্রিয়েট করি। আচ্ছা, করলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই যে বাটন, এর দুইটা বাটন। এখন আমি বাটনটা ক্রিয়েট করি, বাটনটা যদি আমি ক্রিয়েট করতে চাই, এটা দেখেন এখানেও আছে এখানেও আছে, আপনি খুঁজলে আরো অনেক জায়গায় পাবেন। তো বাটন কম্পোনেন্টের জন্য আমরা কি করি, একটা কমন বাটন কম্পোনেন্ট ক্রিয়েট করে রাখি। এই যে দেখেন এখানে আছে, আরো পেজে গেলে ওখানে যাবেন। তো সেটা আমার কোথায় রাখবো? অবশ্যই রুট ফোল্ডারে রাখবো। তাহলে রুট ফোল্ডার কিভাবে? এই যে কম্পোনেন্টে ক্লিক করে প্লাস এই ফাইল আইকনে ক্লিক করলাম, বাটন ডট জেএসএক্স। তো বাটন ডট জেএসএক্স টা আমি ক্রিয়েট করি, বাটন ডট জেএসএক্স দিলাম। দেওয়ার পরে এই বাটনটা, এটা ক্লোজ করি, এটাও ক্লোজ করি। এই বাটনটা আমি এখানে কল করি, কল করলাম, বাটন ট্যাগ আসলো, বাটন আসলো, আমার হচ্ছে নাম আসলো, কিন্তু বাটন তো আসলো না। তা আমি কি করব? আমি যেহেতু কম্পোনেন্টে বাটন নিয়ে কাজ করবো, তাহলে আমি এখানে দিতে পারি বাটন ক্লিক মি। এখানে যাই, বাটন আসলো ক্লিক মি। হুম, এটার ইচ্ছা করলে আমি একটা স্টাইল এখানে দিতে পারি। স্টাইল কি আকারে আসবে? অবজেক্ট আকারে। জাভাস্ক্রিপ্টে অবজেক্ট নিয়ে তো সবাই ধারণা আছে, রাইট? হ্যাঁ ভাইয়া কেউ নাই আছে, মনে। আপনি আপনার মতো করে বোঝাইতে থাকেন ভাইয়া, যাতে একটু মানে হুম, আমাদের হুম, ওই হুম। রিপিটও হয়ে যায় আর কি। আচ্ছা, তো এখন আমি এই এক্সট্রা করে আমি ইচ্ছা করলে নোট স্টাইল মডিউল দিয়ে করতে পারি, আমি এখানে ডিরেক্ট করে দিই। যেমন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যাচ্ছে রেড, তারপরে বর্ডার রেড, বর্ডার রেডিয়াস প্যাডিং নাম 10 pixel।
আচ্ছা, আমার এই বাটনটা আমার হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা বাটন এখন আমি বানাবো, আরেকটা বাটন। তো আমি আরেকটা বাটন কল করলাম, তো হয়ে গেল আমার দুইটা বাটন। এখন এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার হচ্ছে রেড, এটা হচ্ছে এটাও রেড, আমি চাচ্ছি এটা রেড এটা ব্লু। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে একটা প্রপস রিসিভ করতে পারি, প্রপস। সো প্রপস, প্রপস কি করে আমাকে, এই যে এই কম্পোনেন্টের এখানে পেটের ভিতরে আমি যদি এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু ব্লু। তো এই এটা হচ্ছে আমাকে এখানে প্রপস আকারে রিসিভ করতে পারবো। আচ্ছা, এই প্রপস যদি আমি বসাই তাহলে আমার কার্লি ব্রেসটা লাগবে না। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে আবার কি করতে পারি, এটা যেহেতু একটা অবজেক্ট, তো অবজেক্ট ডিস্ট্রাকচার বলতে একটা বিষয় আছে। যেমন আমি একটা অবজেক্ট দিলাম, সেটার মধ্যে নেম এবিসি, হ্যাঁ, এগুলাকে আমি ইচ্ছা করলে চাইলে ডিস্ট্রাকচার করে নিতে পারি। যেমন অবজেক্ট থেকে, যেমন এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্ট থেকে আমি কি করতে পারি, এই যে নেম প্রপার্টি এভাবে নিয়ে নিতে পারি। বা এখানে যদি আরো কিছু থাকতো, সেটাও আমরা এ- সেটাও আমরা এভাবে নিতে পারি, কমা কমা দিয়ে। তো সেম জিনিসটা হচ্ছে প্রপস এর ক্ষেত্রে। প্রপ যেহেতু একটা অবজেক্ট, তাহলে আমরা কি করব, এই যে প্রপস এর যে নামটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা এখানে হচ্ছে আমি রিসিভ করতেছি প্রপস আকারে, একটা অবজেক্ট আকারে। তো আমি ইচ্ছা করলে ডাইরেক্ট এখানে আমার সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে নিয়ে নিতে পারবো। বাট ভ্যালু ইজ নেভার। আচ্ছা, এখন এই জিনিসটা আমি এখানে, এখানে আমি ইচ্ছা করলে এটাকে ডাইনামিকলি বসাই দিতে পারবো। ডা- আগেরটা আমার কি ছিল, স্ট্যাটিক। এখন এটাকে আমি বসাই দিব হচ্ছে ডাইনামিক ভাবে, যে সে এখানে যেটা পাবে সে ওখানে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই বসাবে। এখন আমি যদি এটা এখানে যে ব্লু হয়ে গেছে, এখন আমি আরেকটা এখান থেকে যদি আমি এটাকে দেই ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এটাকে একটা কম্বিনেশন দিই, গ্রে হয়ে গেছে। আমি চাইলে এটা টেক্সট চেঞ্জ করতে পারি, ওইটা টেক্সটও চেঞ্জ করতে পারি। তো আমি দিব টেক্সট ইকুয়াল টু গিটহাব, টেক্সট ইকুয়াল টু তাহলে এখানে আমি রিসিভ করবো কি আকারে, এই টেক্সটটাই এখানে অবজেক্ট আকারে রিসিভ হবে। আর ডাইনামিক কন্টেন্ট কোথায় হবে, এটার পেটের ভিতরে আমার এই যে বাটন, বাটনের এটাকে বলে চিলড্রেন, হ্যাঁ, এই পেটে যেটা থাকে এটা বলে চিলড্রেন, এখানে আমি দিতে পারি। তাহলে আমার দুইটার কালার, আচ্ছা একটু টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, দেখতে খারাপ লাগতেছে। ওকে, সো সে কি করতেছে এখানে, বাটন কম্পোনেন্ট দুইবার কমপ্লিট, তার মানে কি আমার ওখানে এইচটিএমএল এ কি বাটন দুইবারই ক্রিয়েট হয়েছে না, একবার ক্রিয়েট হয়েছে। সে হচ্ছে ওইটার কি করে, একটা কপি করে, একটা কপি, ফটোকপি, যেমন একটা থেকে আরেকটা হচ্ছে, কিন্তু মেইন তো একটাই। তো এটা হচ্ছে সে এখান থেকে এটা কপি করে নেয়, ভার্চুয়াল ডমে রাখে, তারপরে এখানে রেন্ডার করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইয়ের বিষয়, বাটনের বিষয়। ঠিক আছে, এখন আমি যদি চাইলে এখানে এই বাটনটাতে ক্লিকে কোনো একটা ভ্যালু চেঞ্জ করব, এই ইনক্রিজ করব। তো ভ্যালুটা নিয়ে যদি আমি ইনক্রিজ করতে যাই, আজকে কি ওইসব দেখাবো? আচ্ছা, আপনাদেরকে কয়টা পর্যন্ত আরেকটা ক্লাস আছে বললো ভাইয়া? আজকে নাই ভাইয়া, ওইটা হলো মঙ্গলবারের দিনে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি ভাবছি আজকে। না আচ্ছা ভাই, এখন, একটু কন্টিনিউ করেন আর একটু কিছু দেখান তাহলে।
আচ্ছা, হ্যাঁ, আমার দেখাতে সমস্যা না, আমি ভাই বেশি কথা বলি, এগুলো বড় সমস্যা। এখন আমি এই বাটন, আমি রিইউজেবল কম্পোনেন্টের একটা আইডিয়া নিয়েছি, ঠিক আছে। তো রিইউজেবল কম্পোনেন্ট আমি চাইলে, হেডার তো আর রিইউজেবল না। তো বাটন, হেডার এই আপনার হচ্ছে কমন, হেডার কম্পোনেন্ট হচ্ছে কমন কম্পোনেন্ট। তারপরে আমি একটা ফুটার কম্পোনেন্ট ক্রিয়েট করি, ফুটার কম্পোনেন্ট, এটাও একটা কমন কম্পোনেন্ট। তো এটা কোথায় যাবে? এটা যাবে নিচে, ঠিক আছে। হেডার, ফুটার, আর এখানে আমি যদি কিছু একটা, এই যে সাপোজ ব্যানার, হ্যাঁ, ব্যানারটাকে আমি যদি এখানে দেই যে আমার প্রথমে আসবে আমার ব্যানার, ব্যানার। তো ব্যানারের ভিতরে কি থাকতে পারে? আমি ব্যানার কম্পোনেন্টে গেলাম, H1, হ্যালো ওয়ার্ল্ড, আসলো হ্যালো ওয়ার্ল্ড, ওকে ফাইন। তারপরে আমি কিছু পি ট্যাগ দিয়ে লরাম ইপসাম দিই, আসলো আমার এই পি ট্যাগ। আচ্ছা, এখন এই যে দেখেন, আমি এটা একটা ডিপ দিয়ে র্যাপ করছি। তো ডিপ দিয়ে র্যাপ করা মানে কি, আমি চাইলে ডিপ দিয়েও র্যাপ করতে পারি, আবার এই ডিপটাকে বাদ দিয়ে দিতে পারি। তো বাদ দিয়ে দিলে এটা কি হয়ে গেল, আগে আমার এটা ডিপ ছিল, এখন এটা হয়ে গেল আমার ফ্রেগমেন্ট, এটাকে আমরা বলি ফ্রেগমেন্ট। তো রিয়েক্ট কি করে, যখন সেখানে এই ফ্রেগমেন্টটা পায়, তখন সে একটা কি বলে, আহ, সে ওই ডমে ওই ডিপ, ওই এলিমেন্টটা অ্যাড করে না, এটাকে ব্ল্যাঙ্ক রেখে দেয়। এটাকে একটা সে একটা নিজস্ব একটা আইডি জেনারেট করে রাখে, এখানে আর কিছু থাকে না। তো আমরা ফ্রেগমেন্টে যদি রাখি, তাহলে আমাদের কি হয়, ওই যে স্পিড অপটিমাইজেশনে গেলে একটু আমাদের ডম সাইজটা কম হয়, ডম ম্যানিপুলেশনের সাইজটা কম হয়। যেমন এখানে আমার একটা H1 ট্যাগ রেন্ডার হচ্ছে, এখানে একটা পি ট্যাগ রেন্ডার হচ্ছে। যতটা আপনি ডম সাইজ কমাবেন, তত আপনার অ্যাপ্লিকেশন ফাস্ট ফরওয়ার্ড থাকবে। তো আমি এখানে একটা ফ্রেগমেন্ট ইউজ করলাম। তো ফ্রেগমেন্টটা যখন ইউজ করছি, তখন সে আমাকে কিন্তু কোনো ইরোর থ্রো করতেছে না। যদি আমি ফ্রেগমেন্ট ছাড়া দেই, তখন সে ইরোর করতেছে। ইরোর করার একটাই কারণ, রিয়াক্ট অলওয়েজ একটা ডিবে, ওই যে আগের কথায় চলে আসতে পারি এখন আমরা, এই যে সে কিন্তু একটা ডিবের মধ্যে সবকিছু অ্যাপেন্ড করতেছে। তো রিয়াক্ট অলওয়েজ একটা ডিবের ভিতরেই চিন্তা করে। যখন আমি এটাকে কোনো একটা ডিব বা ফ্রেগমেন্টের ভিতরে ঢুকাবো, তখন সে আর ইরোর থ্রো করবে না। সে দুটা, সে রিটার্ন করে হচ্ছে একটা এলিমেন্ট, মানে তার ওই একটা এলিমেন্টের ভিতরে যত এলিমেন্ট আমি চাইলে ইউজ করতে পারি, কিন্তু তাকে বোঝাতে হবে যে এটা একটা এলিমেন্ট। এখন এটাকে যদি আমরা এই যে ব্যানার দিলাম, এখন আমি চাইলে কি এখান থেকে বাটন বাদ দিয়ে দিই, বাটন বাদ দিয়ে আমি বাটনটা আমি এখানে রাখি, তাহলে আমি বাটন কম্পোনেন্টকে কল করব, সে ইম্পোর্ট হয়ে হয়ে গেল। তো ইম্পোর্টটা ওই যে আমাদের যে এক্সটেনশনটা আছে, ওটার হেল্পে হচ্ছে ইনস্ট্যান্ট করা যায়। তো এখন আমি যে বাটন ইম্পোর্ট করলাম, আমি তো বাটনের মধ্যে কিছু দেই নাই। তো বাটনের মধ্যে যেহেতু কিছু দেই নাই, সেক্ষেত্রে আমি বাটনে এখন কিছু একটা দিব। যেমন কি ছিল আমাদের প্রপস এর নাম, বাটনে যাই, একটা ছিল হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সে দুইটা প্রপস রিসিভ করে, একটা টেক্সট একটা ব্যাকগ্রাউন্ড। কেটে দিই। আচ্ছা, টেক্সট ইজ ইকুয়াল টু, ধরেন, লার্ন মোর। লার্ন মোর আসলো কিনা দেখি, আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে অরেঞ্জ, দিলাম, অরেঞ্জ আসছে, ওকে ফাইন। তো এখানে চাইলে আমি এই যে বাটনটা আমি কমন ভাবে নেওয়ার রিজনটা কি, যেন আমি জায়গায় জায়গায় এই বাটনটাকে আমি রিইউজেবল কম্পোনেন্ট, যে মানে রিইউজ করতে পারি। তো এটা আমার হলো একটা ব্যানার কম্পোনেন্ট। ব্যানারের টেক্সট আপনি চাইলে প্রপস আকারে পাঠাতে পারেন। তো প্রপস অনেক ভাবে রিসিভ করা যায়, আজকে একটা ওয়ে জানলাম যে প্রপস আমরা একটা একটা এলিমেন্ট করে রিসিভ করতে পারি। আরো অনেক ভাবে রিসিভ করা যায়, স্প্রেড করে রিসিভ করা যায়, ওইটা আমরা ইন ফিউচারে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, আর
এই তো বিষয় আজকে হচ্ছে কি এটা দেখাবো কিনা। আচ্ছা, একটা স্টেটের একটা আইডিয়া দিই, হ্যাঁ, আইডিয়া ওইটা দিয়ে হচ্ছে আমি এটা আজকে করবো। সো রিয়েক্টের স্টেট হচ্ছে, আমরা ইউজ স্টেট, স্টেট তো সবাই বুঝেন আশা করি। রিয়েক্টের মেন গোলটাই হচ্ছে আপনি কতটা অপটিমাইজ ওয়েতে স্টেট ম্যানেজ করতে পারেন। আপনার ডাটা আপনার আসবে, এপিআই কল করবেন, ডাটা আসবে, কিন্তু সেই ডাটা গুলো একটা স্টেটে মানে একটা ভেরিয়েবলে রাখতে হবে। তো একটা আমরা এখন ইউজ স্টেট নামে একটা মেথড কল করলাম, সে আমাকে রিটার্ন করে একটা অ্যারে। সেই অ্যারেটার ভিতরে আমি এখানে যে কোনো ভ্যালু দিতে পারি। এখানে চাইলে আমি নাল ভ্যালু দিতে পারি, এখানে চাইলে আমি অ্যারে ভ্যালু দিতে পারি, অবজেক্ট দিতে পারি, বা বুলিয়ান ভ্যালু, ট্রু অর ফলস। হ্যাঁ, তো দিতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে যদি ট্রু হয় তখন আমার ব্যানারটা শো হবে, আর যদি ফলস হয় তখন আমার ব্যানারটা শো হবে না। তো এখন আমি যদি এখানে দুইটা দিই, ইজ ব্যানার শো, কমা দিয়ে, এটা আমার কি ভ্যালুটা এখানে স্টোর হচ্ছে, তার মানে এটা একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটাকে নিয়ে খেলা করতে হলে আপনার তার ভিতরে আরেকটা ফাংশন নিতে হবে, সেট ইজ ব্যানার। ওকে, সেটের পরে কিন্তু এটা মাস্ট বি ক্যাপিটাল দিতে হবে। সেটের পরে সেটটা স্মল লেটার হবে, তখন আর সে বুঝবে যে না, এটা আমার স্টেটের একটা মেথড, সেট মেথড, সেটার মেথড যেটাকে বলে। তো এখানে আমি কি করলাম, যে ভ্যালু টু দিলাম, সেই টু ভ্যালুটা কোথায় আহ ঢুকতেছে, এই ভেরিয়েবলের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু এটা ট্রু আছে, এখন আমি এটা কন্ডিশনাল রেন্ডার দিব। এখন এই কন্ডিশনাল রেন্ডারে যদি আমি এখানে ফলস দেই, ফলস দিয়ে এই ফলস ভ্যালুটা কোথায় অ্যাড হয়েছে, এখানে অ্যাড হয়েছে। তো আমি এই ভ্যালুটাকে আমি একটা ইচ্ছা করলে ডাইনামিক। সো এই যে জেএসএক্স আমরা যেখানে রিটার্ন করি, জেএসএক্স এর ভিতরে এই কার্লি ব্রেস দেওয়ার কারণ হচ্ছে ডাইনামিক করা, কন্টেন্ট থাকে ডাইনামিক করা। যে আমি যদি এই ভ্যালুটা এখানে বসাই, দেখি সে আমাকে কি দেয়। সে আমাকে কিন্তু কিছু দিচ্ছে না। এখন আমি সেই এটাকে যদি আমি কনসোল করি, কনসোল ডট লগ, আপনি এই যে কনসোল কিন্তু এখানে ডিরেক্ট বসাতে পারবেন। আপনার কনসোলটাকে দেখতে হলে এরকম ডাইনামিক পজিশন ক্রিয়েট করে নিতে হবে, তখন আপনি ওখানে একটা ফাংশন এটা সেটা কল করলে তখন পারবেন। আচ্ছা, কনসোলটা যদি আমি এখানে করি, এই ভ্যালুটা যদি আমি এখানে পাস করে শো করি, তাহলে সে আমাকে কি ভ্যালু রিটার্ন করতেছে, ফলস ভ্যালু, ফলস ভ্যালু। ওই যে এখন আবার আগের যেটা বলে আসছি ওইটাতে আবার ফেরত যাই। দেখেন, সে ব্রাউজারে দুবার কল করছে। দুবার কল করার কারণই একটা, যে এই যে স্ট্যাটিক মোড, আমি যদি স্ট্যাটিক মোডটাকে কেটে দিই, তাহলে দেখেন সে একবার কল করতেছে। ঠিক আছে, তো এটা সমস্যা না, এটা প্রোডাকশনে যখন যাবে তখন অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে এখানে যদি ট্রু হয় তখন আমার সেকশনটা থাকবে, কোন সেকশনটা, ব্যানার সেকশনটা। তো কন্ডিশনাল রেন্ডারিং এর কয়েকটা মেথড আছে, যেমন এন্ড অর, এই দুইটা বেশি ইউজ হয়। হ্যাঁ, এই দুইটা বেশি। তো আমরা এখন যেহেতু অর এটা অথবা এটা, আমরা অথবাতে যাচ্ছি না, আমাদের শুধু একটা কন্ডিশন যে এটা ট্রু মাস্ট হইতেই হবে, তখনই এটা শো হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই কন্ডিশনাল অপারেটরটা ইউজ করব। ইউজ হলে সে কোনটা রিটার্ন করবে, সে রিটার্ন করবে ব্যানার। তো দিলাম ব্যানার, ব্যানার দিলাম। দেখেন এখন কিন্তু শো হচ্ছে না। ঠিক আছে, এখন কিন্তু শো হচ্ছে না। তো এখন আমি যদি এখানে ট্রু করে দিই, তখন কিন্তু সে শো হচ্ছে। তো শো হচ্ছে কেন, ওই যে আমি যে ট্রু ভ্যালু কন্ডিশনালি বলে দিছি। তো এখন কথা হচ্ছে, তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি এই যে
যে ভেরিয়েবলটা মানে এই যে ইজ ব্যানার শো, এটাতে যে ভ্যালুটা অ্যাড হচ্ছে ট্রু, এই ট্রু ফলসটাকে নিয়ে খেলা করার জন্য হচ্ছে আপনার এই সেট ইজ ব্যানার শো এই ফাংশনটা। তো আমি যদি এই ফাংশনটাকে আমি ক্লিকের মাধ্যমে, সাপোজ আমার এখানে একটা বাটন থাকবে, ক্লিক ক্লিক বাটন থাকবে, এই বাটনে ক্লিক করলে এটা একবার শো হবে, একবার হাইড হবে, একবার শো হবে, একবার হাইড হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, একটা হ্যান্ডেলার ইউজ করব। হ্যাঁ, const হ্যান্ডেল ইজ ব্যানার। তো এটাকে আমি এই ফাংশনে আমরা চাইলে ওইভাবেও নিতে পারি, সমস্যা নেই। এই যে ফাংশন, আমরা এইভাবেও ফাংশন নিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওই যে অ্যারো ফাংশনটা নিয়ে কাজ করলে তো ভাল লাগে আর কি। তো এখন আমরা এটাকে এটাকে কি করব, এটা ক্লিকে ফাংশনটা কল করাবো। তো আমি যদি এখানে অন ক্লিকে, এটার অন ক্লিক, তো আমি যদি এখানে আমরা যখন HTML CSS DOM নিয়ে কাজ করি তখন আমরা কি করি, অন ক্লিক ডিরেক্ট এভাবে লিখে দিই। কিন্তু রিয়েক্টে এভাবে লিখলে হবে না, রিয়েক্টে লিখতে হবে এভাবে। হ্যাঁ, এটাতে আমরা এখন কি করব, এই ফাংশনটা কল করে দিব। ঠিক আছে, এই ফাংশনটা যখন কল করে দিব, সে কিন্তু এখানে কিন্তু কল হচ্ছে না। আমি যদি এটাকে ডিরেক্ট এই ফাংশনটা এভাবে দিয়ে দিই, তখন সে কিন্তু কল হয়ে যাবে অটোমেটিক, দেখবেন। এই যে কনসোল ডট লগ ক্লিকড, ক্লিক দিয়ে আমি এখানে আসি, ইন্সপেক্ট। এখন ওইখানে আমার ভ্যালু কি আছে, ট্রু। পজ করে রাখি। হ্যাঁ, এই যে আসলাম কনসোল, এই যে ক্লিকড, আমি রিলোড দেওয়ার সাথে সাথে সে এটাকে রেন্ডার করে নিতে। কারণ কি, আমি ডিরেক্ট এই এখানে ফাংশনটা কল করে দিতে। কিন্তু না, আমার কল হবে কিসে, অন ক্লিকে। তখন আমি ফাংশনটা কল করব না, তখন শুধু ফাংশনের নামটা পাস করব। তো পাস করলে কি হবে, আমি এখন যাই আবার এখানে রিলোড দেই, এখন কিন্তু কল হচ্ছে না, দেখছেন। তো যখন আমি ক্লিকে ক্লিক করলাম তখন কিন্তু আমার ফাংশনটা কল হচ্ছে। তার মানে কি, এই ফাংশনটা আমাকে এই ভ্যালুটাকে ফলস থেকে ট্রু করতে হেল্প করবে। কিসের থ্রুতে, সেট ইজ ব্যানার শো, এটার থ্রুতে। আমি যদি এই ফাংশনটা কল করে ট্রু করে দিই, ইনিশিয়ালি কি থাকতেছে, ফলস, আর এখানে এসে ফাংশনের থ্রুতে হয়ে যাচ্ছে কি, ট্রু। তো আমি ক্লিক করি, এই যে ট্রু। এখন হাইড করবেন কিভাবে, হাইডের জন্য আবার আরেকটা বাটন রাখবেন। এই ধরেন এই যে হ্যান্ডেল ইজ, আচ্ছা, ইজ ব্যানার, এটা হচ্ছে ব্যানার শো। তো ফাংশনটা বোঝার জন্য একটা আবার আলাদা করি। আরেকটা কি রাখতে পারি, হাইড। ভাইয়া ওটাতে ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে, এমন করা যায় না? হ্যাঁ, সেটাই আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আসতেছি। হ্যাঁ, মানে আচ্ছা। ডিরেক্টলি ওটার সলিউশনটা দেখাই দিলে আপনারা বুঝবেন না। তো এই ফাংশনটা আমাকে কি করতেছে, আমাকে হচ্ছে শো করাই দিতেছে। so আমি আরেকটা ফাংশন বানাবো যেটা আমাকে হাইড করে দিবে। হাইডে কি হবে, আমার এই ট্রুটা ফলস হয়ে যাবে। তো এই আমার এই যে হাইড, এটা হচ্ছে শো বাটন, আর এটা হচ্ছে হাইড বাটন। তো এই হাইডের ফাংশনটা আমি এখানে কল করলাম, করার পরে গেল একটা শো বাটন, একটা হাইড বাটন, ক্লিক করলাম, শো হইলো শো, আবার হাইডে ক্লিক করলাম, আবার হাইড। দেখছেন, কিন্তু এটা কোনো সলিউশন না। ঠিক আছে, এটা হলো ব্যাড প্র্যাকটিস। তো এটাকে আমরা কি করব, একটা ফাংশনে করব, টগল করব। হ্যাঁ, টগল করতে হলে আমার এই শো বাটনে রাখবো, এটাকে সরাই, আপনার ফাংশনের নাম আগেরটাই থাক। কি করব, জাস্ট এই ভ্যালুটাকে এখানে কল করে এটাকে একটা, এটাকে কি সাইন বলে, এক্সক্লেমেটরি নাকি জানি না, এই সাইনটা দিবেন, এটা হ্যাঁ তাই হবে। আচ্ছা, এটাকে আমি শো করি, এটা কল করলাম, কল করার পরে
কল করার পরে সে এটা দিয়ে কি বুঝবে যে এটাকে একবার ট্রু করবে, এটাকে, হ্যাঁ, এই এই যে এক্সক্লেমেটরিটা কেন ইউজ করলাম, যে সে কি করবে, এটাকে একবার ট্রু করবে, একবার ফলস করবে, এটাকে একবার ট্রু করবে, ভ্যালুটাকে একবার ট্রু আর ফলস। এই যে কনসোল করে দেখেন, console.log is banner show। এই যে আমি কনসোলে দেখি কি করতেছে এখন, ফলস, ক্লিক করলাম ট্রু, আবার ক্লিক করলাম ফলস। হ্যাঁ, তো এটা আমার এখানে, এই যে এই বাটনটা ট্রু ফলস হলে আমার এখানেও সুবিধা, যে ফলস হলে সে অটোমেটিক্যালি একটা ফাংশন থেকে দুইটা কন্ট্রোল হচ্ছে। তো আমি শো বাটনে করি, শো বাটন, আবার ক্লিক করি, নাই, এই দিলাম, এই দিলাম। বুঝতে পারছেন বিষয়টা ভাইয়া? এটাকে বলে কন্ডিশনাল রেন্ডারিং। আমি কন্ডিশনের থ্রুতে আমি আমার এই ব্যানার কম্পোনেন্টটাকে শো করতেছি, হাইড করতেছি। সরি, দেখছেন? নাই, সে কি করতেছে, একদম আপনার ডম থেকেই গায়েব করে দিতেছে। আবার ক্লিক করি, দেখেন সে আবার ডিপটা, রিয়াক্ট কেন ইউজ করবেন, এই জন্যই রিয়াক্ট ইউজ করবেন। ঠিক আছে, তো ভাইয়া আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আগাবো। আজকে হচ্ছে আমি সবকিছুর একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি, যে আসলে স্টেট ম্যানেজমেন্ট, তারপর রিউজেবল কম্পোনেন্ট, এগুলোই হচ্ছে মেন। হ্যাঁ, এগুলা দিয়ে আপনারা কাজ করবেন। তারপরে আস্তে আস্তে আসবো ইউজ ইফেক্ট, ওই চার্ট ধরে ধরে আসলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ভালো। তো আজকে এতটুকুই থাক। আছেন ঠিক কেউ? আছে ভাইয়া। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি, আমি যতটুকু দিয়ে পারছি ভাই বুঝাইছি। আপনি আপনার মতো করে বোঝাইতে থাকেন, ভালো লাগতেছে ভাইয়া, সমস্যা নাই। ভাই থ্যাংক ইউ ভাই। রেকর্ডিংটা সেভ করে রাখেন, পরে ক্লাসরুমে আমরা আপলোড দিব। তো যে রেখে দিন এখনই সেভ করে। শুনুন ভাইয়া, হুম মিজান হুম ভাইয়াকে বলছি, ভাই হ্যাঁ, ওই যে যখন ভাইয়া ভিডিওটা আপলোড করবে ক্লাসরুমে, ওই এখানে তো যে আপনার কি বলে যে আইমান ভাই আগে আগেও ওনার রিয়েক্ট ক্লাস ছিল, তো এখন যেহেতু ভাইয়ের নতুন ক্লাস, এখন ওর টাইটেলটা এইভাবে দিবেন, রিয়েক্ট এপিসোড 1 এটা দিয়েন। হ্যাঁ, কিন্তু ভাইয়া কিন্তু ওই যে আইমানে কিন্তু রিয়েক্ট এপিসোড এরকম দেন না। উনি যেটাকে একদম শুরু থেকে যতটা এপিসোড হয়েছে শুরু সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, আমি ওটা ইউনিক করে দিব না, সমস্যা নাই। না, আমি ওটা ওগুলো ইউনিক করে দিব না, ওগুলো সমস্যা ওগুলোর নাই। মতো করে থাকুক, সমস্যা আর নেই। হচ্ছে Just কারো কোনো জাভা আজকেরটা, স্ক্রিপ্ট নিয়ে ঝামেলা থাকলে ওটা সাপোর্টে চলে আসেন। আচ্ছা আজকেরটা শুধু জাস্ট আগেরগুলো থাকুক, কষ্ট করে চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আজকের গুলা রিয়েক্ট এপিসোড 1 থেকে না এরকম। না, আমি বললাম যে আজকের থেকে যে ক্লাসগুলো হবে ওগুলো আমি ইউনিক করে দিব না, সমস্যা, আপনারা বুঝতে পারবেন যে নতুন আচ্ছা, ক্লাসে এগুলো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই মেনশন করতেছি। আচ্ছা, ওকে ভাই, তাহলে শাহ ভাই আপনি একটু দেখেন, কথাবার্তা থাকলে সেটা শেষ করে দেন। হ্যাঁ, আজকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আজকের ক্লাস নিয়ে। না, পরিচিত হয়েছি আপনার সাথে, ভালো লাগছে, ক্লাস যতগুলো করেছে প্র্যাকটিস করি ব্যাস। আচ্ছা, তো ঠিক সামনে আছে, অবশ্যই আরো ইন ডিটেলস হচ্ছে দেখা হবে অবশ্যই। অবশ্যই। তো আজকের জন্য বাই ভাইয়া। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, এই মিজান ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, ওই যে আমি কি স্টপ রেকর্ডিং এ ক্লিক করলে হচ্ছে এটা সেভ হয়ে যাবে আমার ইয়েতে? হ্যাঁ, আপনার মেইন পিসিতে চলে আসবে মেবি। স্টপ রেকর্ডিং ক্লিক করে দেন, একটা হ্যাঁ, এটা ভিডিও ক্লিক ফাইল দিবে, করে, টেক্সট ফাইল দিবে, এরকম কিছু একটা দিবে হয়তো। আমি খুব একটা কমফোর্টেবল না, দেখেন কি অবস্থা। আচ্ছা আচ্ছা, আমি ক্লিক করলাম।